স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো প্রধান শিরোনামগুলো। সরকারি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজ করতে হবে, জনগণের সেবক হিসেবে পাশে থাকার নির্দেশ প্রধানমন্ত্রী। আমদানির চাল বাজারে এলেও কমেনি দাম, মিল মালিকদের অতি মুনাফার লোভ, মূল্য কমিশনের তাগিদ। পুলিশের রিমান্ডে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার 3 আসামি, 3 দিন করে রিমান্ড মঞ্জুর। দেশে জনসংখ্যার চেয়ে জন্ম নিবন্ধনকারীর সংখ্যা 1 কোটির বেশি, জন্ম ও মৃত্যু নিবন্ধনে দুর্বলতাকে দায়। চণ্ডীপাঠ, গান, নাচ ও আলোচনায় শুভ মহালয়া উদযাপন, শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। এবার বিস্তারিত খবর। সরকারি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কাজ করার পাশাপাশি জনগণের সেবক হিসেবে পাশে থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 119 ও 120তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে এই নির্দেশ দেন তিনি। আইন ও প্রশাসন কোর্সের বুধবার সকালে রাজধানীর শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজন করা হয় 119 ও 120তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান। এতে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শোষিত বঞ্চিত মানুষকে মুক্তি দিতেই বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন, তার জীবন উৎসর্গ করেছেন। তার স্বপ্ন ছিল দেশের একজন মানুষও যেন না খেয়ে না থাকে। আইন ও প্রশাসনের কর্মকর্তাদের সেদিকে লক্ষ্য রেখে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে। মাঠ পর্যায়ে যে আপনাদেরকে কাজ করতে হবে জনগণের জন্য, জনগণের সেবক হিসেবে। বাংলাদেশের একটি মানুষও যেন না খেয়ে থাকে না খেয়ে কষ্ট না পায়, গৃহহীন না থাকে, চিকিৎসা এবং শিক্ষার অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রেখেই আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন, সেটাই আমরা চাই। প্রযুক্তি, জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে নিজ নিজ কর্মস্থলের মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারি কর্মকর্তাদের করণীয় নির্ধারণ করার কথা বলেন প্রধানমন্ত্রী। মানুষ যেন প্রশাসনের সেবা পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতেও সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন সরকার প্রধান। সরকারি কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে জনগণের সেবা প্রদানে বাধ্য এবং আমি আশা করি আপনারা সাংবিধানিক এই দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবেন। আপনার স্ব কর্মস্থলে সেখানকার মানুষের ভাগ্য পরিবর্তনে কি কি করণীয় সেটা আপনাদেরকেই ঠিক করতে হবে। আপনারাও জানতে পারবেন, আপনাদের সেই উদ্ভাবনী চিন্তা ভাবনাটা যেন থাকে। 2041 সালে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছে দিতে নবীন কর্মকর্তাদের সে অনুযায়ী কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা থাকবেন সেই 41-এর সৈনিক, সেইভাবে আপনাদেরকে তৈরি হতে হবে, কাজ করতে হবে। পরে তিনি বর্তমান সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে বলেও উল্লেখ করেন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানির চাল বাজারে এলেও দাম কমেনি, বরং বিক্রি হচ্ছে বাড়তি দামে। তারপরও খাদ্যমন্ত্রীর দাবি, এখনও সহনীয় পর্যায়ে রয়েছে চালের দাম। মিল মালিকদের অতি মুনাফার প্রবণতা কমাতে মূল্য কমিশন গঠনের তাগিদ তার। তবে আলাদা কমিশন নয়, সরকারি বিপণন বিভাগকে শক্তিশালী করার পরামর্শ বিশেষজ্ঞদের। চলতি বছর দেশে চালের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। সরকারি গুদামে মজুতও যথেষ্ট। এরপরও যাতে দাম নিয়ন্ত্রণে থাকে, এজন্য 17 লাখ টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। বাজারেও পাওয়া যাচ্ছে বিদেশি চাল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। চাল বিক্রি হচ্ছে বাড়তি দামেই। টিসিবি বলছে, গত এক সপ্তাহে সরু চালের দাম বেড়েছে 1.67%। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 56 থেকে 62 টাকায়, নাজির সাইল 62 থেকে 70 টাকা। এ অবস্থায় দিশেহারা স্বল্প আয়ের মানুষেরা। সাধারণ মানুষের জিম্মি হয়ে গেছে, কিছু কতিপয় লোকের কারণে আমরা আজকে জিম্মি। মিলেরা তাদের মেলে নিয়ে তাদের মোরগে এই বাইরের চালটা বইরা তারা বাজারজাত করে তাদের দামে। এই জন্য মিলারদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। খাদ্যমন্ত্রীর যুক্তি, অন্য নিত্যপণ্যের তুলনায় চালের দাম কম বেড়েছে। বাজার স্বাভাবিক রাখতে মিলারদের আন্তরিক হতে বললেন মন্ত্রী।
আপনারা ভালো করে আপনারা যাচাই করে দেখেন, বাজারে দাম অনেক কম। খুচরা বিক্রেতা মানে নেওয়ার পরে সে 5 টাকার নিচে কোনো কেজিতে লাভ করতেই চায়, এই প্রবণতাটা খুব বেশি। একটা মূল্য কমিশন না থাকলে এটা লাগাম টানে ধরে, আর তথ্য বিভ্রাট তো আছেই। তবে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, আলাদা মূল্য কমিশন নয়, সরকারি সংস্থাগুলোকেই বাজার নিয়ন্ত্রণে আরও দক্ষ হতে হবে। আমদানির সুযোগ মিল মালিকদের না দিয়ে আমদানিকারকদের দেওয়ার পরামর্শ তাদের। মার্কেটিং ডিপার্টমেন্টকে আসলে শক্তিশালী করতে হবে, সেইটি কিন্তু খুব বড় ইনফ্রাস্ট্রাকচার তাদের নেই এবং সারা বাংলাদেশ জুড়ে তাদের কিন্তু সক্ষমতা নেই। আমার মনে হয় প্রথমে এদের সক্ষমতা বাড়িয়ে দেখা দরকার, যেহেতু এটা একটা প্রতিষ্ঠান রয়েছে, এর মাধ্যমে এটা আরও কিছু সফলতা অর্জন করা যায় কিনা। একটা কমিশন করলে, কমিশন জোর করে কিন্তু দেশে চাপিয়ে দিয়ে এই বাজার মূল্য আসলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাবে সরকারি গুদামে এখন চালের মজুত রয়েছে 14,90,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালের বাজারে আরো খবর জানাতে এবার কুষ্টিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, কুষ্টিয়া এখন চালের দাম কেমন দেখছেন, আর আমদানির পরও এই যে চালের দাম কমছে না, এর কারণটা কি, ব্যবসায়ীরা কি বলছেন এই বিষয়ে, ক্রেতাদের বক্তব্য কি? আমি আসলে কিছুক্ষণ আগেই কুষ্টিয়ার যে পৌর বাজার সেখানে খোঁজ নিয়েছিলাম, সেখান থেকে যেটা জানতে পেরেছি যে কুষ্টিয়ায় আজকের যে বাজার দর সেটা হলো মিনিকেট যে চাল, ইন্ডিয়ান মিনিকেট চালটা 56 টাকা এবং দেশি মিনিকেট চাল যেটি সেটা 58 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়াও আটাশ চাল যেটি আছে এবং কাজললতা আছে, এটিও কিন্তু আসলে একটু কমের দিকে বলা যায়। তো দোকানদারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে গত 10 দিন বা 2 সপ্তাহের ভিতরে কিন্তু চালের দাম 2 টাকা কমেছে এবং যে আমদানি শুরু হয়েছে এরই একটা প্রভাব বাজারে পড়ছে। কিন্তু আসলে এই ব্যাপারে আমি খাজানগরের মিল মালিকদের সাথে কথা বলেছিলাম। আমি আসলে এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি হলো কুষ্টিয়ার খাজানগর যে মোকাম, সেই মোকাম যেটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি ধানের মোকাম বলা হয়। তারা বলছে যে আসলে যে পরিমাণ ধানের দাম কমেছে এটা কমাতেও কিন্তু তাদেরকে বেগ পেতে উঠছে, কারণ বাজারে ধানের দাম চড়া। তো এই ধানের দামের উসিলায় কিন্তু এই বারংবারই তারা হলো চালের দাম বৃদ্ধি করে এবং যখন চালের দামটি বৃদ্ধি হয় তখন কিন্তু কেজিতে 8 টাকা 7 টাকা করে আস্তে আস্তে ধাপে ধাপে বৃদ্ধি হয়। কিন্তু গত 10 দিনে আমরা বাজারে খবর নিয়ে যেটা জেনেছি যে মাত্র 2 টাকা বা 1 টাকা কেজির উপরে কমেছে। তো মিলাররা যেটা বলছে আসলে নতুন যে এখন আমন মৌসুম চলছে, এই আমন মৌসুমের শেষে যখন নতুন ধান উঠবে তখন একটি যদি তার প্রভাব বাজারে পড়বে এবং তখন যদি ধানের দাম কমে তখন চালের দাম কমানো সম্ভব হবে। তাছাড়া কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছেন যে এর ভিতরে আর চালের দাম কমা সম্ভব হবে না, কারণ তারা যে দামে বাজার থেকে ধান কিনছে সেই দাম থেকে চাল তৈরি করে বাজারজাত করা পর্যন্ত তাদের যে পরিমাণে খরচ হচ্ছে তার থেকে তারা লসেই চাল বিক্রি করছে। তো আসলে এই অজুহাতগুলো কিন্তু অনেক পুরানো অজুহাত, কারণ আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে কুষ্টিয়ার এই খাজানগর চালের মোকামে প্রায় 400 মিল আছে। এই 400 মিলের ভিতরে মাত্র 62টি আছে অটো রাইস মিল এবং তা বাদ বাকি সবগুলো হলো হাস্কিং রাইস মিল। তো হাস্কিং রাইস মিল যেগুলো তাদের এই মিল মালিকদের দাবি যে আসলে অটো রাইস মিলের যে প্রভাব, সেই প্রভাবে কিন্তু অনেক হাস্কিং মিল বন্ধ হয়ে গেছে এবং যেগুলো আছে সেগুলো খুব খারাপ অবস্থার ভিতরে চলছে, কারণ এই অটো রাইস মিলগুলোতেই ধানের মজুত করে রাখে এবং এরাই কিন্তু পুরা বাজারটা নিয়ন্ত্রণ করে। তো যদি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইসব মিলগুলোতে ধান কেনা থেকে শুরু করে চাল বানিয়ে বাজারজাতকরণ পর্যন্ত যদি সঠিক মনিটরিং করে তাহলে বাজারের এই ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে চালের দাম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিলনুল্লাহ। কক্সবাজারের রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামির 3 দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। সকালে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের আদালতে তুলে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করে। গ্রেপ্তার 5 জনের মধ্যে 2 জন এরই মধ্যে পুলিশি রিমান্ডে রয়েছেন। মহিবুল্লাহ হত্যার ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 29 সেপ্টেম্বর অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। দেশের জনসংখ্যার চেয়ে জন্ম নিবন্ধনকারীর সংখ্যা 1 কোটির বেশি। কর্তৃপক্ষ বলছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দুর্বলতার কারণেই এই অবস্থা। দ্বৈত নিবন্ধন, মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন বাতিল না করা সহ বিভিন্ন কারণেই হিসাবে গরমিল। সংকট সমাধানে নতুন সফটওয়্যারে পুরনো তথ্য স্থানান্তর হচ্ছে, এতে আবার অনেকেরই পূর্বে নিবন্ধন তথ্য হারিয়ে যাচ্ছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী জন্মের 45 দিনের মধ্যে নিবন্ধন করা বাধ্যতামূলক। জরুরি 18টি সেবা পেতে জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন। দেশে 2010 সালে অনলাইনে জন্ম নিবন্ধন শুরু হয়,
তবে দুর্বল সফটওয়্যার, দক্ষ লোকবলের অভাব সহ নানা সংকটে একই ব্যক্তির একাধিকবার নিবন্ধনের সুযোগ তৈরি হয়। ফলে দেশের জনসংখ্যা প্রায় 17 কোটি হলেও এখন পর্যন্ত জন্ম নিবন্ধন হয়েছে 18,50,00,000 প্রায়। অসঙ্গতি দূর করতে পুনরায় অনলাইনে জন্ম নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের নিবন্ধন অনলাইনে হয়নি তাদেরকে আবারও নিবন্ধন করতে হচ্ছে। সরেজমিনে দেখা যায় 2010 সালের পর নিবন্ধিত অনেকের তথ্য অনলাইনে পাওয়া যাচ্ছে না। নতুন ভাই বাচ্চার নিবন্ধন করতে হলে মা বাবা নিবন্ধন করতে হচ্ছে, এখন করতে যায় দেখা যাচ্ছে মা বাবা নিবন্ধন করার নাই, আগে করা ছিল কিন্তু অনলাইনে নাই, সেটা আবার অনলাইনে করার জন্য ওয়েট করতে হচ্ছে। আগে যেটা করিয়েছিলাম ম্যানুয়াল, এটা আমরা জানতাম না, এখন তো জরুরি প্রয়োজন পড়ছে, স্কুলে জমা দিতে হবে। শুরু থেকে জন্ম নিবন্ধনের অনলাইন কার্যক্রমের সাথে যুক্ত থাকা সংস্থা ইউনিসেফ জানায় 5 বছরের নিচে নিবন্ধন আছে 56%। অনেক চ্যালেঞ্জ আমরা ফেস করছি যখন ডাটা মাইগ্রেশন করতে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে আরেকটা প্রবলেম বিকটভাবে, সেটা হচ্ছে যে ডুপ্লিকেশন অনেকেরই আছে, ট্রিপল বা 4 টাইমস, ডবল এরকম রেজিস্ট্রেশন আছে। কর্তৃপক্ষ জানিয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন ইনফরমেশন সিস্টেমকে শুদ্ধিকরণের প্রক্রিয়া চলছে। খুব তাড়াহুড়া করে আমার জন্ম নিবন্ধন লাগবে, সাথে সাথে জন্ম নিবন্ধন সার্টিফিকেট করে রেজিস্টার অন্তর্ভুক্ত করে একটা ম্যানুয়াল সার্টিফিকেট দিয়ে দেয়, কিন্তু তারপরে আবার সে ওইটাকে অনলাইনে আবার নিবন্ধন করে। এই জন্য কিন্তু আমাদের প্রায় 18 কোটি উপরে জন্ম নিবন্ধন সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত বিভিন্ন সনদের সাথে যুক্ত জন্ম নিবন্ধনের দ্বৈততা রুখতে না পারলে ঝুঁকি তৈরি হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পবিত্র আখিরি চাহার সোমবার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ রোগ ভোগের পর এই দিনে সুস্থ বোধ করেন। দিনটিকে শ্রদ্ধা ও ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করছে মুসলিম বিশ্ব। এ উপলক্ষে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটি রয়েছে। আখিরি অর্থ শেষ, চাহার অর্থ সফর মাস এবং সোমবার মানে বুধবার। ইসলামের ইতিহাস অনুযায়ী 11 হিজরির শুরুতে মহানবী গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। ক্রমেই তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে নামাজের ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। অবশেষে সফর মাসের শেষ বুধবার তিনি সুস্থ হয়ে ওঠেন। এই খবরে মদিনাবাসী দান সদকা করেন এবং শুকরিয়ার নামাজ আদায় ও দোয়া করেন। অনেকে খুশি হয়ে তাদের দাস মুক্তও করে দেন। সেজন্য মুসলিম উম্মাহ আজও দান খয়রাত ও নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে দিনটি পালন করে থাকেন। শুভ মহালয়ার আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। চণ্ডীপাঠ সহ ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। মহালয়ার দিনেই দেবী দুর্গার আবির্ভাব হয়। পিতৃপক্ষ শেষে দেবী পক্ষের দিকে শুরু হয় যাত্রা। 6 দিন পর 11 অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। শ্রী শ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনকেই বলা হয় মহালয়া। সুরের মূর্ছনা, চণ্ডীপাঠ ও নাচের ছন্দে মহালয়ার ভোরে মর্তে আহ্বান জানানো হয় দেবী দুর্গাকে। ঢাকেশ্বরী মন্দিরে দেবী দুর্গাকে আহ্বান জানানোর পাশাপাশি মহিষাসুর মর্দিনী গীতিনাট্য মঞ্চস্থ হয়। পুরাণ মতে এদিনই দেবী দুর্গার আবির্ভাব ঘটে। পিতৃপক্ষের শেষে শুরু হয় দেবী পক্ষে। পৃথিবীব্যাপী অশুভ শক্তি যেটি, সেটা করোনাসুর। আমরা প্রার্থনা করছি করোনাসুরকে বধ করবেন মা দুর্গা। এই যে মহামারী যে হচ্ছে পৃথিবী জুড়ে, সেটা চলে যাক। দেবী পক্ষের এই প্রথম দিনে মায়ের যে আগমন, এটি সারা বিশ্বে একটি মঙ্গল বার্তা মা নিয়ে আসেন। অসাম্প্রদায়িক আমরা বাংলাদেশে যে বসবাস করতে চাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। 11 অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত মহালয়া থেকেই দুর্গাপূজার আগমন ধ্বনি শুনতে পান ভক্তরা। পিতৃপক্ষের এই দিনে পিতৃপুরুষরা আসে মর্তলোকে, মূলত পিণ্ড এবং জল আমরা দিব তাকে। মহালয়া অর্থাৎ মহা আলয়, স্ত্রীলিঙ্গে মহালয়া করা হয়েছে, অর্থাৎ গ্রেট শেল্টার, অর্থাৎ সর্বোত্তম আশ্রয়স্থল। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, স্বামীবাগ লোকনাথ মন্দির, বনানী পূজা মণ্ডপ সহ দেশের অন্যান্য মন্দিরেও মহালয়া উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। গুলশান বনানী সার্বজনীন পূজা মণ্ডপ কমিটির মহালয়ার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ধর্মের অনেক অপব্যাখ্যা করা হয় এবং অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা হয়, কিন্তু কোনো ধর্ম এই হানাহানির কথা বলেনি। সনাতন ধর্ম অনুসারে মহালয়া তিথিতে পূর্বপুরুষকে স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনায় অঞ্জলি প্রদান করেন স্বজনরা।
বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে নানা আয়োজনে উদযাপন হয়েছে শুভ মহালয়া। চণ্ডীপাঠ ও বন্দনা গীতির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির উদয়ের প্রার্থনা তাদের। একই সাথে মহামারী কাটিয়ে সুন্দর পৃথিবীর প্রার্থনা সবার। মহালয়ার এই গুরুগম্ভীর মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবী দুর্গার আগমনী বার্তা। শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। শুভ মহালয়া উদযাপনে ভোর থেকেই বিভিন্ন মন্দির ও মণ্ডপে ভিড় করেন সনাতন ধর্মাবলম্বীরা। চট্টগ্রামের বিভিন্ন মন্দিরে ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয় মহালয়ার আয়োজন। করোনা মহামারী থেকে পৃথিবীকে মুক্ত করার প্রার্থনায় রত হন ভক্তরা। এই বিশেষ দিনে আমাদের সবার একটাই মায়ের কাছে প্রার্থনা, এই মহামারী থেকে সবাইকে রক্ষা করুন মা। আমরা সবাই যেন সুস্থ থাকুক, সবাইয়ের মঙ্গল কামনা করি। ভোরে খুলনার শ্মশান কালী মন্দিরে প্রথমে চণ্ডীপাঠ ও পরে মায়ের আগমনী গান অনুষ্ঠিত হয়। সবশেষে ছিল গীতিনাট্য মহিষাসুর মর্দিনী মা দুর্গার পরিবেশনা। মায়ের আগমন উৎসব এবং এটি জানিয়ে দেয় যে মা আসছেন আমাদের ধরণীতে অসুরকে বিনাশ করার জন্য। বরিশাল, সিলেট সহ দেশের সব জেলায় নানা আয়োজনে মহালয়া উদযাপন হয়। সিলেটের বলরামজিউর আখড়ায় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করে শুরু হয় আনুষ্ঠানিকতা। সকল প্রতিকূলতা পেরিয়ে এক সুন্দর বাংলাদেশ হয়ে ওঠে এবং আমরা প্রত্যেকেই যেন ভালো থাকি। 150 বছরের ইতিহাসে এবারই প্রথম নারায়ণগঞ্জের কোনো পূজা মণ্ডপে বড় আকারে অনুষ্ঠিত হয় মহালয়া। ভোর 5টা থেকে পূজা অর্চনার মাধ্যমে মা দুর্গাকে মর্তে আহ্বান জানান ভক্তরা। প্রতি বছর এভাবেই যেন আমাদের এই মহালয়াটা অনুষ্ঠানটা সবাইকে আনন্দ দিতে পারে। সনাতন শাস্ত্রমতে দেবী দুর্গা এবার আসছেন ঘোড়ায় আর ফিরবেন দোলায় চড়ে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামের মণ্ডপগুলোতে এবার নেই সমসাময়িক ঘটনাকেন্দ্রিক বিশেষ কোনো থিম। আয়োজকরা জানান, করোনা মহামারীতে সরকারি নির্দেশনা মানতে এবারও থিম পূজা সহ বিশেষ আয়োজন থেকে সরে এসেছেন তারা। তবে স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় উদযাপন পরিষদ। চট্টগ্রামের বড় মণ্ডপগুলোতে পূজার আয়োজনে ভিন্নতা আনে নানামুখী থিম। পাতালপুরি, মুখোশ কিংবা নিরাপদ সড়ক আন্দোলন ঘিরে বার্তা দেয় আয়োজকরা। কিন্তু এবারও মণ্ডপে জনসমাগম কমাতে থিম পূজা থেকে সরে এসেছে আয়োজকরা। লোকসমাগমকে কিভাবে এক জায়গায় অনেকক্ষণ জটলা অবস্থায় না থাকে, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহারের প্রতি এবং মাস্ক, অবশ্যই মাস্ক ব্যবহারের প্রতি আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব। থিম আসলে দুই প্রকার হয়, একটা স্টিল থিম হয় যেগুলো প্রতিমাতে নাড়াচাড়াটা হয় না, আর একটা হয় যে মানে মুভিং হয় আর কি, প্রতিমা নাড়াচাড়া করা হয়। পরিস্থিতি খারাপ ছিল বিধে অনেকেই মোটামুটি থিমের চিন্তা ভাবনাটা মাথা থেকে বাদ দিচ্ছে। তারপরে কিছু সংখ্যক পূজা মণ্ডপ মনে হয় মানে থিম করবে, আর দুই একটা থিমের কাজ আমাদের এখানে আছে। এবার চট্টগ্রামের 15 উপজেলায় পূজা হবে 1964টি মণ্ডপে। এর মধ্যে 411টি ঘট পূজা। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় পূজা হবে 255টি মণ্ডপে। স্বাস্থ্যবিধি পালন ও মন্দির কেন্দ্রিক নিরাপত্তায় থাকছে বাড়তি নজরদারি। পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য পূজা কমিটিগুলোর নিজস্ব স্বেচ্ছাসেবক টিম থাকবে। তাদের গলায় পরিচয়পত্র থাকবে এবং নিকটস্থ থানা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগের জন্য দৃশ্যমান স্থানে তাদের নাম্বার দেওয়া থাকবে। করোনা পরিস্থিতিতে উৎসব আয়োজন সংক্ষিপ্ত করে অনেক পূজা মণ্ডপে নেওয়া হয়েছে দুস্থ ও অসহায়দের সহায়তার উদ্যোগ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো জানাবো। গত 24 ঘন্টায় চট্টগ্রাম সহ 3 জেলায় 9 জনের মৃত্যু। এর মধ্যে করোনায় 3 উপসর্গ নিয়ে মারা গেছেন 6 জন। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বাসভবনে এই কথা জানান তিনি। এ সময় ওবায়দুল কাদের নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা বসার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। নির্বাচনকালে নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করে থাকে। নির্বাচন সংক্রান্ত সব কিছুই তখন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সর্বেসর্বা। সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে।
তৃতীয় ও শেষ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা চলছে। বুধবার সকাল 9:30টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত বি ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ ও আইবি এর 8 বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বি ইউনিটের 560টি আসনের বিপরীতে 39,895 পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এতে প্রতি আসনের বিপরীতে 72 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরীক্ষা কক্ষে কেবল প্রবেশপত্র, পরীক্ষা সংক্রান্ত উপকরণ ও কাগজপত্র ছাড়া সকল ইলেকট্রনিক যন্ত্র নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। পরীক্ষা চলাকালীন পুরো ক্যাম্পাসে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ও ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। পরীক্ষার ফল দ্রুত সময়ে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন উপাচার্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাগুলি অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ হয়েছে। আমরা এই ধরনের কোনো ধরনের অভিযোগ কিংবা কোনো ধরনের জালিয়াতের যে বিষয়গুলি বিভিন্ন জায়গায় ওঠে, সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে এখনও পর্যন্ত আমরা কোনো কিছু শুনি নাই। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম সহ 3 জেলায় 9 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছেন 3 জন। গত 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় মারা গেছেন 3 জন। এই সময়ে 1608 জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে 25 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 3 জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ময়মনসিংহে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে 3 জন। এদিকে গত 24 ঘন্টায় বরিশালে করোনা বা উপসর্গ নিয়ে কোনো মৃত্যু নেই। এ সময় 139 জনের নমুনা পরীক্ষায় মাত্র 2 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 1.4%। এবার ঢাকার বাইরেও দেয়া হবে ফাইজারের করোনা টিকা, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের 10 সিটি কর্পোরেশন সহ মোট 19 জেলার নির্দিষ্ট কিছু কেন্দ্রে টিকা দেওয়ার সব প্রস্তুতি শেষ হয়েছে। টিকার জন্য নিবন্ধন করা প্রবাসী সহ সবাই আগামী সপ্তাহ থেকে পাবেন ফাইজারের এই টিকা। দেশে এ পর্যন্ত কোভ্যাক্সের আওতায় 49 লাখ ডোজ ফাইজারের টিকা এসেছে। বর্তমানে সরকারের হাতে মজুদ আছে প্রায় 40 লাখ টিকা। আজ আসছে আরও 15 লাখ। -70°C তাপমাত্রায় ফাইজারের টিকা সংরক্ষণের জন্য বাংলাদেশকে 26টি ফ্রিজার উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে প্রথমবারের মতো এ টিকা যাচ্ছে ঢাকার বাইরের 19 জেলায়। কিছু বিভাগ আছে, কিছু জেলাও আছে, কিছু বিভাগও আছে, সিটি কর্পোরেশনও আছে। যে সমস্ত জায়গায় ফাইজারের টিকা দেওয়া যাচ্ছে সেই সবগুলো জায়গাতে আমরা ফাইজারের টিকা দিচ্ছি। ঢাকাতে 7টা আছে এবং বাইরে যেগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে অচিরেই আমরা সেটা শুরু করব। ইতিমধ্যে আমাদের মধ্যেখানে ফ্রিজার চলে এসছে। এর আগে ফাইজারের টিকায় প্রবাসীরা অগ্রাধিকার পেলেও এবার তা সবার জন্য উন্মুক্ত। বিশেষ সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থার পাশাপাশি শেষ হয়েছে কর্মীদের প্রশিক্ষণ। তাপমাত্রা সংবেদনশীল এই টিকা 12 ঘন্টার মধ্যে বিভিন্ন কেন্দ্রে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ বলছে স্বাস্থ্য বিভাগ। আমরা এই সমস্ত আলট্রা কোল্ড চেইনের যতগুলো ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো সংরক্ষণ করার মতন এবং সরবরাহ করার মতন ন্যূনতম সক্ষমতা আমরা অর্জন করেছি এবং এটা দিয়ে আশা করছি সামনের দিকে এই সমস্ত চ্যালেঞ্জের ভ্যাকসিন যেগুলো আসবে আমরা সেগুলোকে হ্যান্ডেল করতে পারবো। বর্তমানে ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু মেডিকেল সহ রাজধানীর 7টি হাসপাতালেই কেবল দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ফাইজার বায়োএনটেকের করোনা টিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লায় কাভার্ড ভ্যান চাপায় এক পথচারী সহ 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় সোয়াগাজী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজি বাইকের চালক ও এক পথচারী নিহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার পর থেকে কাভার্ড ভ্যান চালক পলাতক। খুলনা মহানগরীর যোগীপুল এলাকায় গৃহবধূ জোহানা আক্তার উষা হত্যার দায়ে স্বামী মাহমুদ আলমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্য মাহমুদ আলম আদালতে উপস্থিত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার জামালনগর গ্রামে। তিনি খুলনার শিরোমণিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। 2019 সালের 6 এপ্রিল পারিবারিক কলহের জেরে
যোগীপোল এলাকার ভাড়াবাড়িতে জোহানাকে শ্বাসরোধ করে হত্যা করেন মাহমুদ। এ ঘটনায় নিহতের ভাই GM সোহেল ইসলাম বাদী হয়ে খান জাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন। 6/4/2019 তারিখ সকাল 7টায় নিজ হাতে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। হত্যার পরে এই যে তার নিজের স্ত্রীকে গলায় সে স্বীকার করছে ম্যাজিস্ট্রেটের কাছে 160 পরে কামড়িয়েছে এবং হত্যার পরে 3 ঘন্টা ওখানে শুয়েছিল। রাজশাহীর সাথী আক্তারকে খুন করেছে দ্বিতীয় স্বামী জুবায়ের। আত্মহত্যার নাটক সাজিয়েও রেহাই পায়নি সে। গ্রেপ্তারের পর জবানবন্দিতে শ্বাসরোধে হত্যার কথা স্বীকারও করেছে জুবায়ের। প্রথম স্বামীর সাথে সম্পর্ক রাখায় সাথী আক্তারকে খুন করা হয়েছে ধারণা গোয়েন্দা পুলিশের। টিকটকের মাধ্যমে জুবায়েরকে চেনেন সৌদি প্রবাসীর স্ত্রী সাথী। এরপর ফেসবুকে পরিচয়। 4 মাসের মাথায় প্রথম স্বামীকে তালাক দিয়ে বিয়ে। 12 বছরের ছোট জুবায়েরের সাথে সংসার পেতেও সুখী হতে পারেননি সাথী। তাকেও তালাক দিয়ে ফিরতে চান প্রথম স্বামীর কাছে। তদন্তে উঠে এসেছে 2 স্বামীকে তালাক দিয়েও দুজনের সাথে জীবনযাপন করেছেন সাথী। এ ক্ষোভেই তাকে খুন করেন জুবায়ের। আদালতে স্বীকারোক্তিও দিয়েছে সে। টিকটক বানান, বিভিন্ন ফেসবুকীয় বন্ধুদের সাথে ঘুরে বেড়ান। একটা পর্যায়ে উনি ফেসবুকীয় বন্ধু জুবায়েরকে বিয়ে করেন, আবার হাজব্যান্ডের কাছে ফেরত যান, আবার জুবায়েরের কাছে ফেরত আসেন। এভাবে একসাথে ডিভোর্স দেন, বিয়ে করেন, ডিভোর্স দেন, বিয়ে করেন। তালাক হওয়ার পর আবারও জুবায়েরের কাছে ফিরে আসে সাথী। রাজধানীর খিলক্ষেতে স্বামী স্ত্রী পরিচয়ে ভাড়া ছিলেন তারা। 14 সেপ্টেম্বর সেখান থেকে সাথীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে আত্মহত্যা হলেও পরবর্তীতে ঘটনার মোড় নেয় হত্যাকাণ্ডে। পরে চট্টগ্রাম থেকে জুবায়েরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বিভিন্ন ছেলেদের সাথে কথা বলা, বিভিন্ন সময় বাইরে যাওয়া, এগুলো যখন ওকে আমি না করতাম, ওর তখন মাথাটা আরো বেশি বিগড়ে যেত। আমাদের সম্পর্কটা ধীরে ধীরে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। গোয়েন্দারা জানায় ঘটনার দিন টিকটক নিয়ে ব্যস্ত ছিল সাথী। পেছন থেকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে জুবায়ের। পরে আত্মহত্যার নাটক সাজায়। টিকটকের মধ্যেই লেগে থাকেন। এটার কারণেই মূলত এই দ্বিতীয় হাজব্যান্ড যিনি, উনিও ফ্রাস্ট্রেটেড ছিলেন যে এই মহিলা তো ওনাকে ডিভোর্স দিয়েছে, আমাকে বিয়ে করেছে, আবার আমাকে রেখে দিয়ে আরেকজনের সাথে ঘোরাঘুরি করে। এই জাতীয় ঝুটঝামেলার কারণেই সে একটা পর্যায়ে তাকে ওড়না দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক স্থাপনের আগে তাই যাচাই বাছাইয়ের পরামর্শ দিচ্ছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জ পৌর শহরে উদ্বেগজনক হারে বাড়ছে ছিনতাই। দিনে দুপুরেই ছিনতাই হচ্ছে মোবাইল, স্বর্ণালংকার ও টাকা। গত 2 মাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 17 বার। ছিনতাই বাড়ায় উদ্বিগ্ন নগরবাসী। শহর ও আশপাশে অভিযান চালিয়ে 12 জনকে আটক করেছে পুলিশ। গত 13 সেপ্টেম্বর সিরাজগঞ্জ শহরের মোক্তারপাড়ায় হেলমেট কিনে বাসায় ফিরছিলেন 2 বন্ধু সালমান ও রাহিম। সে সময় পথে রিকশা নিয়ে আগে থেকেই ওত পেতে থাকা 3 যুবক তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। আমার ভাই ছিল পিছনে, ওনার পেটে ছুরি ঠেকাইছে। ঠেকা বলতেছে যে কোনো কথা বলবি না, চুপচাপ ওই দিক চল। আমাদের থেকে একটা ভিভো Y20 মোবাইল, একটা টেকনো মোবাইল এবং নগদ 800 টাকা আমার আর আমার ভাইয়ের 200 টাকা নিয়ে নেওয়া হয়েছে। আরেক ভুক্তভোগী স্কুল শিক্ষিকার অভিযোগ, বাড়ি ফেরার পথে রিকশা থেকেই ছিনতাই হয় তার মোবাইল। তো আমি আসলে এতটা হতভম্ব হয়ে পড়ছিলাম যে ওই সময় যে আমি চিৎকার করবো, আমি নিজেই আমার সবচেয়ে ভয় লাগছে যদি আমাকে হাতটা ধরে টান দিত তাহলে তো রিকশা থেকে পড়েও যেতে পারতাম। পুলিশ জানিয়েছে গত 2 মাসে পৌর শহর ও এর আশপাশের এলাকায় 17টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে এ পর্যন্ত থানায় অভিযোগ এসেছে 1টি ঘটনার। পরে অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ 12 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বেশিরভাগই মাদকসেবী। ছেলেগুলিকে যখন আমরা গ্রেপ্তার করি তখন তাদের হেফাজত থেকে আমরা 110 গ্রাম হেরোইনও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তারা বেসিক্যালি প্রত্যেকেই চরমভাবে মাদকাসক্ত। ছিনতাইয়ের ঘটনা বাড়ায় উদ্বিগ্ন নগরবাসী ও ব্যবসায়ীরা। তবে যদি ছিনতাই হতে থাকে তাহলে তো মানুষ দিনের বেলায় ভয় বের হতে ভয় পাবে। গলির ভিতর যে যাচ্ছে কেড়ে নিয়ে নিচ্ছে, অনেকে বুঝতে পারে না কি করব, অমনি চলে যায় হয়তো গ্রামে বলতেছে যে পরবর্তীতে কাস্টমার আসতে ভয় পায়। ছিনতাই সহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করার দাবি ভুক্তভোগীদের।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিরাপত্তার স্বার্থে পুরো সুনামগঞ্জ শহরকে আনা হচ্ছে সিসিটিভি ক্যামেরার আওতায়। চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ নানা ধরনের অপরাধ ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে কাজ করছে পুলিশ। এরই মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। করোনার কারণে ঘোষিত লকডাউনের সময় সুনামগঞ্জে বাড়ে চুরির উপদ্রব। শহরের বাসাবাড়ি সহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে প্রায়। এসব চুরি ঠেকাতে হিমশিম আইনশৃঙ্খলা বাহিনী। চুরি, ছিনতাই, বখাটেপনা ও কিশোর গ্যাংয়ের উৎপাত ঠেকাতে তাই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও চত্বরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কাজ শুরু করে পুলিশ। এরই মধ্যে শহরের 22টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে ক্যামেরা। এসব ক্যামেরা মনিটরিং করা হবে সদর থানার ওসি এবং ডিউটি অফিসারের কক্ষ থেকে। তবে শুধু ক্যামেরা নয়, বিভিন্ন জায়গায় পুলিশকে সরাসরি অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার লোকজন। যান্ত্রিকভাবে ত্রুটি না হয় তাহলে অপরাধী শনাক্ত করা সম্ভব হবে এবং অপরাধ কমে আসবে। চুরিটা অতিরিক্ত বাড়ি গেছে, এখন আশা করা যায় এই চুরিটা কমবো, এমনকি বাসাবাড়ির যে চুরিগুলো আছে এইগুলো আস্তে আস্তে কমে আসবে। আমাদের শহরের বিভিন্ন জায়গায় অনেক চুরি, বাসাবাড়িতে চুরি, বিভিন্ন মোটর বাইক চুরি, এসব চুরিগুলোকেও কিভাবে কমিয়ে আনা যায় এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। পুলিশ কর্মকর্তারা বলছেন, নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে সিসি ক্যামেরা স্থাপন করে পুলিশের নেটওয়ার্কে সংযুক্ত করলে আরও বেশি এলাকা মনিটরিংয়ের আওতায় আনা সহজ হবে। কিশোর গ্যাং ছাড়াও উঠতি বয়সী এবং কখনো কখনো কলেজে পড়া স্টুডেন্টরাও এক জায়গায় 10-12 জন একসাথে জড়ো হয়ে অনেক সময় এমন ধরনের কার্যক্রমের সাথে জড়িত হয়। এই জায়গাগুলো যখন আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসব, তখন এই জায়গাতে এরকম কোনো একটা গ্রুপকে দেখলে সাথে সাথেই আমরা আমাদের মোবাইল টিমকে ওই জায়গায় পাঠিয়ে এইগুলো আমরা সাথে সাথেই আমরা ফেস করতে পারব। সেপ্টেম্বরে সুনামগঞ্জ পৌর এলাকার 11টি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খালের উপর দাঁড়িয়ে আছে ব্রিজ, কিন্তু দুপাশে যাতায়াতের নেই কোনো রাস্তা। এতে ব্রিজের সুফল থেকে বঞ্চিত হয়ে আসছে মাদারীপুর সদর উপজেলার ছিলারচরের বাসিন্দারা। সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 2020 সালে এলজিএসপি প্রকল্পের অধীনে প্রায় 16 লাখ টাকা ব্যয়ে ছিলারচর খালের উপর ব্রিজটি নির্মাণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুল হাওলাদার। রাস্তা ছাড়াই অপরিকল্পিতভাবে ব্রিজটি নির্মাণে কোনো সুফল পাচ্ছেন না এলাকাবাসী। সরকারি অর্থের অপচয়ে ক্ষুব্ধ তারা। পাশে স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী এখান থেকে যাতায়াত করতে পারতেছে না, তো এটার জন্য আমাদের কোনো কাজে লাগতেছে না। ঠিক না কারণ তো আমরা যেমন চলতে পারতেছি না, এখন আমাদের গাড়িগুলো নিয়ে বিশাল সমস্যা হইতেছে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করতে চাননি ইউপি চেয়ারম্যান। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাস, বিকল্পভাবে অর্থ বরাদ্দ করে ব্রিজটি চলাচলের উপযোগী করা হবে। পরবর্তীতে অন্য কোনো প্রজেক্টের মাধ্যমে সেটা সমন্বয় করে সেই অ্যাপ্রোচ তৈরি করে মানুষের চলাচলের উপযোগী করা হবে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। ব্রিজটি চালু হলে ওই এলাকার কয়েক হাজার মানুষের কষ্ট দূর হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরও যা থাকছে। বিসিবি নির্বাচনে চলছে ভোট গ্রহণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 7 পরিচালক, 16 পদে লড়ছেন 29 প্রার্থী। মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি এবং গণতন্ত্রকে দুর্বল করে ফেসবুক এমন অভিযোগ করেছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক সাবেক কর্মী। মার্কিন সিনেটে দেয়া বক্তব্যে ফ্রান্সিস হাউগেন বলেন, জেনে বুঝে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে ফেসবুক, যা নারী ও শিশুদের ক্ষতি করছে। ভোক্তা অধিকার সুরক্ষা, পণ্য নিরাপত্তা ও তথ্যের সুরক্ষা বিষয়ক মার্কিন সিনেট উপকমিটির সামনে বক্তব্য দেন হাউগেন। বলেন, গ্রাহকদের তথ্য সুরক্ষার চাইতে নিজেদের মুনাফার দিকে বেশি মনোযোগ ফেসবুকের। আমি আজ কথা বলতে এসেছি কারণ ফেসবুক যা করছে তা নারী ও শিশুদের জন্য হুমকি। মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি এবং গণতন্ত্রকে দুর্বল করে তুলছে ফেসবুক। গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখার সক্ষমতা থাকলেও তা আমলে নেয়নি প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। এই সংকট মোকাবিলায় কংগ্রেসের হস্তক্ষেপ জরুরি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। যদিও সাইবার নিরাপত্তা ইস্যুতে আরও কাজ করার প্রয়োজন আছে বলে মনে করছেন তারা। ফ্রান্সিস হাউগেন যেসব বিষয়ে কথা বলেছেন তা তার এখতিয়ার বহির্ভূত বলেও দাবি ফেসবুকের। অনেক দাবি করা হয়েছে যেগুলো ভিত্তিহীন। আমরা মানুষের সুরক্ষা থেকে মুনাফাকে বেশি গুরুত্ব দিই, এটা কোনোভাবেই সঠিক নয়। ফেসবুক ইচ্ছাকৃত মানুষকে বিরক্ত করার মতো কন্টেন্ট পোস্ট করে, এই অভিযোগ একদমই অযৌক্তিক। এমনকি শিশুদের উপর যেন ক্ষতিকর প্রভাব না পড়ে সেদিকেই বেশি গুরুত্ব দিই আমরা। তাদের জন্য নিরাপদ ও ভালো কিছু করার চেষ্টা করছে ফেসবুক। ৩৭ বছর বয়সী ফ্রান্সিস ফেসবুকের মিথ্যা তথ্যের প্রসার রোধে কাজ করা দলটিতে পণ্য ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ফেসবুকের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে চলতি বছর প্রতিষ্ঠানটিতে আর কাজ না করার সিদ্ধান্ত নেন। ফেসবুক ছাড়ার আগে বেশ কিছু অভ্যন্তরীণ নথি সঙ্গে নিয়ে যান তিনি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তাইওয়ান ইস্যুতে চুক্তি মেনে চলতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। মঙ্গলবার দুই দেশের প্রেসিডেন্ট ফোনে কথা বলে এতে সম্মত হন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ান রিলেশনস অ্যাক্ট নামের এই চুক্তি অনুযায়ী ওয়াশিংটন বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখবে। এছাড়া তাইওয়ানের ভবিষ্যৎ শান্তিপূর্ণ উপায়ে নির্ধারণের কথা বলা হয়েছে। তাইপে ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই ফোনালাপ হয়। গত কয়েকদিনে তাইওয়ানের প্রতিরক্ষা সীমানায় প্রায় ১৫০টি যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। এদিকে বিগত ৪০ বছরের মধ্যে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক সবচেয়ে বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী চিউ কু চেং। আফগানিস্তানে হাজারা সম্প্রদায়ের এক কিশোরী সহ ১৩ জনকে হত্যা করেছে ক্ষমতাসীন তালেবানের সদস্যরা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নিহতদের মধ্যে ৯ জনই ছিলেন সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের সেনা সদস্য। আগস্টে কাবুল পতনের পর দেশটির দায়কুন্দি প্রদেশে তাদের হত্যা করা হয়। এদিকে তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূতরা। বৈঠকে হত্যা বন্ধ, নারী অধিকার এবং মানবাধিকার নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পরে এই প্রথম আফগানিস্তানে গিয়ে সরকারিভাবে তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন যুক্তরাজ্যের প্রতিনিধিরা। যুক্তরাজ্য বলছে মানবিক বিষয়গুলো নিয়ে তালেবানের সাথে আলোচনা হয়েছে। আফগানিস্তানে এখনও আটকে থাকা ব্রিটিশ এবং দেশ ছাড়তে ইচ্ছুক আফগান নাগরিকদের নিরাপদে যেতে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। বিশ্বে করোনায় একদিনে ৭,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ৪ লাখের বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪৮,৩২,০০০। আর এ পর্যন্ত আক্রান্ত ২৩,৬৬,০০,০০০ বেশি। একদিনে সবচেয়ে বেশি ১,৮১১ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪,০০০। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সংক্রমিতের সংখ্যা ৪,৪৭,০০,০০০-এর বেশি। যুক্তরাষ্ট্রের পর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৮৯৫ জনের মৃত্যুর সাক্ষী হয়েছে রাশিয়া, যা দেশটিতে সংক্রমণ শুরুর পর একদিনে সর্বোচ্চ। রাশিয়ায় এক সপ্তাহে ৮% বেড়েছে করোনায় মৃত্যু, আর আক্রান্ত বেড়েছে ১৪ ভাগ। করোনার সংক্রমণ বেড়েছে যুক্তরাজ্যে। একদিনে দেশটিতে শনাক্ত হয়েছে প্রায় ৩৪,০০০ নতুন রোগী। ফিলিপাইনে গত ৭ দিনে ৮৭% বেড়েছে করোনায় প্রাণহানি। দীর্ঘ ১৮ মাস পর ধীরে ধীরে স্কুল খুলতে শুরু করেছে ভারত। সংক্রমণের শঙ্কা থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। স্কুলে যেতে পারে বেশ খুশি শিক্ষার্থীরা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের মার্চে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় ভারত। সেই প্রভাব কাটিয়ে ওঠার আগেই এবছর মার্চে দ্বিতীয় ঢেউয়ে বিপাকে পড়ে দেশটি। করোনার অতি সংক্রমক ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে গোটা দেশে। জুলাইয়ের পর থেকে ভারতে কমতে শুরু করেছে করোনার সংক্রমণ। তাই ধীরে ধীরে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মহারাষ্ট্রে সোমবার থেকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাসে ফিরেছে। সংক্রমণ কমাতে দিনে অর্ধেক শিক্ষার্থীকে স্কুলে আসার অনুমতি দেওয়া হয়েছে। নিরাপত্তার কথা ভেবে অনেক অভিভাবক চাচ্ছেন না তাদের ছেলেমেয়েরা স্কুলে আসুক। শুরুটা আমাদের জন্য বেশ জটিল। সংক্রমণ রোধে আমরা অর্ধেক শিক্ষার্থীকে স্কুলে প্রবেশের অনুমতি দিয়েছি। এদিকে সংক্রমণের শঙ্কা থাকা সত্ত্বেও স্কুল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অভিভাবকরা। আমরা খুবই উদ্বিগ্ন, কারণ মহামারী এখনো শেষ হয়নি। শিক্ষক ও শিক্ষার্থীরা ঝুঁকি নিচ্ছে। যাই হোক, তাদের কোর্সগুলো আর পেছানো উচিত হবে না। মঙ্গলবার ভারতে নতুন করে ১৯,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৮৫ জন।
দেশটির স্বাস্থ্য বিভাগের মতে প্রাপ্তবয়স্ক ৭০% ভারতীয় টিকার প্রথম ডোজ নিয়েছেন। টিকার 2 ডোজ সম্পন্ন করেছেন প্রাপ্তবয়স্কদের 1/4। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আশঙ্কাজনক হারে চলছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের আলপাইন হিমবাহ। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে 80-র দশকের পর থেকে অন্তত 6টি হিমবাহ বিলীন হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে জম্মু কাশ্মীরের কয়েক লাখ মানুষ, ঝুঁকিতে খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা। হিমবাহ দিয়ে ঘেরা তৃণভূমি, এমন সৌন্দর্যের জন্যই জগৎখ্যাত কাশ্মীর। কিন্তু দিন দিন রূপ হারাচ্ছে জম্মু কাশ্মীর। জলবায়ু পরিবর্তনের ফলে দ্রুত গলছে হিমবাহ। ফলে বিপাকে পড়েছে এই অঞ্চলের কৃষি নির্ভর মানুষেরা। গবাদি পশুর জন্যও মিলছে না পর্যাপ্ত খাবার। আগে যখন আপেল চাষ করতাম তখন পানি নিয়ে ভাবতে হতো না, কিন্তু এখন পানির প্রবাহ কমে যাওয়ায় সেচ দিতেই হিমশিম খেতে হচ্ছে। 10 বছর ধরে পানি একেবারেই কমে গেছে। এই নালা একসময় বরফে ঢাকা থাকতো, পানির স্রোতে পার হওয়া কষ্টকর ছিল। এখন তার কিছুই নেই। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে গত 3 বছরেই 50 মিটারের বেশি হিমবাহ বিলীন হয়েছে। আর এই অঞ্চলের সবচেয়ে বড় হিমবাহ কোলহই 1960 সালের পর থেকে 1/4 পর্যন্ত কমেছে। জম্মু কাশ্মীর অঞ্চলে অন্তত 14,000 হিমবাহ আছে। কাশ্মীর উপত্যকায় 80 সালের পর থেকে 6টি হিমবাহ এবং 2000 সালের পর 4টি হিমবাহ বিলুপ্ত হয়েছে। ছোট বড় হিমবাহগুলোর বিলুপ্তি এই অঞ্চলের জন্য বেশ আশঙ্কাজনক। ভারতের 80% আপেল উৎপন্ন হয় কাশ্মীরে। গবেষকরা জানান পানির পরিমাণ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে আপেল ও ধান চাষ। হিমালয় অঞ্চলের এই পরিবর্তন গুরুত্ব পাবে গ্লাসগো জলবায়ু সম্মেলনে, যা শুরু হতে যাচ্ছে আগামী 31শে অক্টোবর। মুশরিফা নুসাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মিরপুরে বিসিবি কার্যালয়ে সকাল 10টায় শুরু হয় ভোট, চলবে বিকেল 5টা পর্যন্ত। তবে এরই মধ্যে 70%-এরও বেশি কাউন্সিলর ভোট দিয়েছেন। পোস্টাল ও ই ভোটিংয়ের সুবিধাও নিয়েছেন 57 জন। ভোট তখনও শুরু হয়নি। সময়ের অনেক আগে থেকেই মিরপুরের বিসিবি কার্যালয়ে লোকে লোকারণ্য। স্লোগান করতালিতে বিসিবি নির্বাচনে যেন উৎসবের উপলক্ষ। প্রার্থীদের মধ্যে যেমন ছিল উত্তেজনা উৎকণ্ঠা, তেমনি তাদের সমর্থকদের ছিল ব্যস্ততা। ক্রিকেটের উন্নতিতে আগামী 4 বছরের জন্য যোগ্য প্রার্থীকে বেছে নিচ্ছেন কাউন্সিলররা। শেষ মুহূর্তে তাদের প্রভাবিত করার চেষ্টা ছিল চোখে পড়ার মতো। ক্রীড়াঙ্গনের নির্বাচনটা আমাদের খেলার মাঠের মতোই হওয়া উচিত, যে এটা একটা ফাইনাল খেলার মতো হবে, যে একদল চ্যাম্পিয়ন হবে, একদল রানার আপ হবে। এখানে আমরা কেউ কারো ব্যক্তিগত শত্রুও নই, আমরা কারো খুব বেশি অপোনেন্টও নাই। বাট যেহেতু নির্বাচন, সেহেতু আমাদের তো প্রতিদ্বন্দ্বিতা করতেই হয়, সেজন্য আমরা আছি। ভালো একটা পরিবেশে ভোট হচ্ছে আমি মনে করি। ক্লাব ক্যাটাগরিতে আমরা যারা আছি সেখানে সবাই যোগ্যতার স্বাক্ষর নিয়ে এসছে। আশা করি যারাই আসুক না কেন, অন্তত ক্রীড়াঙ্গনে এই প্রবীণদের সাথে আমরা যারা নবীনরা অন্তত স্বপ্ন দেখছি, আমরা ভালো কিছু করার প্রত্যাশা করি। ক্লাব ক্যাটাগরিতে শেষ মুহূর্তে মোহামেডানের মাসুদুজ্জামান সরে দাঁড়ানোয় নির্বাচনের সামিল মোট 29 জন। প্যানেল না থাকায় এবার হয়নি কোনো কাদা ছোড়াছুরি। ক্লাব ক্যাটাগরিতে আছে নতুন মুখ, সেটাকে ইতিবাচক বলছেন সবাই। বাংলাদেশের ক্রিকেট অনেকটাই এগিয়ে গিয়েছে এবং নতুন যারা আসবেন ওনারাও বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। সারা বাংলাদেশে ক্রিকেটকে জনপ্রিয় এবং আমাদের পাইপলাইন আরও শক্তিশালী করার জন্য সারা দেশে আমাদের ক্রিকেটের সুযোগ সুবিধা বাড়াতে হবে। ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ যদি করতে পারি, বিশেষ করে আমরা যদি রিজনাল ক্রিকেটটাকে আমরা চালু করতে পারি এবং রিজনাল ক্রিকেটের স্ট্রাকচারটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি, বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে আমাদের বিশ্বাস বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাবে। অনেকে আমার কাছে ভোট চাচ্ছে, এটা একটা আনন্দ হলো একটা আজকের পরিবেশ। আর আমি তো জানেনই, আগের থেকে বলেছিলাম যে আমি নির্বাচনে থাকবো না। সো আমি আশা করব যে সংগঠক হিসেবে আমি থাকবো এবং এই ক্রিকেট নিয়েই থাকবো। পরিচালক নির্বাচিত হওয়ার পর প্রথম সভাতে বেছে নেওয়া হবে বিসিবি সভাপতি। সেখানেও সবার একমাত্র পছন্দ গেল 2 মেয়াদের সফল কারিগর নাজমুল হাসান পাপন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিসিবি নির্বাচনের ভোট গ্রহণের আরও বিস্তারিত জানবো। সহকর্মী মাজহারুল ইসলাম এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে রয়েছেন, যেখানে বিসিবি কার্যালয়। মাজহারুল, বলতে গেলে দেশের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের নির্বাচন চলছে, আর খুব বেশিক্ষণ সময় নেই, ঘন্টা দুয়েকের কিছুটা বেশি সময় বাকি আছে। কেমন আভাস পাচ্ছেন, বিশেষ করে রাজশাহী এবং ঢাকার যেই পরিচালক পদে হেভিওয়েট প্রার্থী রয়েছেন 2-3 জন, জানতে চাইব। হ্যাঁ, আপনি যেটা বললেন আভাস পাওয়াটা এখন খুবই কঠিন, কারণ কে কাকে ভোট দিচ্ছেন। হয়তোবা এর আগে যখন কথা হয়েছে তখন বোঝা গেছে যে হয়তোবা সেখানে কে নির্বাচিত হবে, তবে এখন যে ভোটের যে ময়দান বা ভোট যে চলছে, যে যুদ্ধ, সেখানে আসলে বলা কঠিন যে আসলে কে জয়যুক্ত হতে যাচ্ছেন। বিশেষ করে আপনি যেটা বলছিলেন যে রাজশাহী এবং 3 নম্বর ক্যাটাগরিতে 2 জন লড়ছেন, খালেদ মাহমুদ সুজন এবং নাজমুল আবেদিন ফাহিম। এই 2 জায়গাতে কিন্তু সবার চোখ, কারণ এই 2 জায়গাতে কে আসবে, কে থাকবেন না, এটা আসলে বড় একটা কোশ্চিন হয়ে দাঁড়িয়েছে। এবং সেখানেও কিন্তু ফেভারিট কে সেটা বোঝা যায়, কারণ খালেদ মাহমুদ সুজন গত 2টা মৌসুমে সফলভাবে দায়িত্ব পালন করেছেন এবং টি-20 এবং আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন। এরপরেও কিন্তু যাকে ক্রিকেটে গুরু বলা হয় নাজমুল আবেদিন ফাহিম, তার পক্ষেও কিন্তু অনেকে রয়েছেন, কারণ আপনি জানেন যে এখানে সাবেক অধিনায়করা ভোট দিতে পারেন। তো সেই ক্ষেত্রে একটা কিন্তু সংখ্যা এবং একটা উত্তেজনা থেকে গেছে যে এখানে কে উঠবেন। আপনি যেটা বলছেন যে রাজশাহীর ভোটটা, হ্যাঁ, সেখানেও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। অনেকে বলছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ পাইলট উঠে যাবেন বা তার নির্বাচিত হয়ে যাবেন। অন্যদিকে অনেকে বলছেন যে গত যে টার্মে ছিলেন, স্বপন ছিলেন, উনি হয়তো বা নির্বাচিত হবেন। তো এইসব বিষয় নিয়ে কথা হচ্ছে, তবে নির্বাচনটা কেমন হচ্ছে এটা আসলে বড় বিষয়, যে আগের চেয়ে অনেক বেশি কি বলে এটাকে উৎসবমুখর হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। কারণ এই জন্যই এটাই কিন্তু চাই। নাজমুল পাবন এর আগে বলেছেন যে প্যানেলহীন নির্বাচন দিলে হয়তো বা মন ধরাধরি হবে না, একটা ভালো একটা নির্বাচন হবে। হ্যাঁ, তেমনটাই হচ্ছে। অবশ্যই এটা খুবই ভালো একটা ক্রিকেটের জন্য। তবে যারা নির্বাচিত হবেন, যেটা একটু আগে শুনছিলেন আপনি প্রতিবেদনে, যে কাউন্সিলররা বলছেন, প্রার্থীরা বলছেন, যারাই নির্বাচিত হোক তাদের কাজ তো একটাই থাকবে, যে দেশের ক্রিকেটের উন্নতি এবং দেশের ক্রিকেট, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক যে কাজগুলো আগে বেশি হয়েছে, সেটা যেন ঢাকার বাইরেও কাজ করা হয়, সিলেট হোক, খুলনায় হোক, বরিশালে হোক, বগুড়াতে হোক। মাঝার একটু জানতে চাইবো যে একটা কথা প্রচলিত আছে, যশ খ্যাতি প্রতিপত্তি সবই মেলে যদি ক্রিকেট বোর্ডের সাথে থাকা যায়, সেখানকার যে প্রভাব সবাই জানে। সেই হিসাবে হোম আপ ক্রিকেটের যে এখন সেখানকার অবস্থান একটু জানতে চাইবো, অনেকেরই আগ্রহ রয়েছে। আরেকটি বিষয় একটু জানাবেন, বেসরকারিভাবে ফলাফল কখন নাগাদ জানা যেতে পারে? 5টায় তো ভোট শেষ। হ্যাঁ, দেখুন, আপনি যেটা বলছেন যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু অনেকেই ভিড় করছেন এবং প্রার্থীরা যারা আছেন তারা আসছেন এবং তাদের সাথে কিন্তু তাদের সমর্থকরা আসছেন। এখনও সেই থমথমে পরিবেশ আছে এবং একটা উৎসবমুখর পরিবেশ আছে। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ, যশখ্যাতি তো অবশ্যই আছে, সাথে কিন্তু টেনশনও আছে। অনেক বেশি কিন্তু তাদের অডিট থাকতে হয়, কি কাজ করছেন কি করছেন না, মিডিয়ার ফোকাস থাকে, সারা ওয়ার্ল্ডের একটা ফোকাস থাকে, সেই ভয়টাও কিন্তু তাদের থাকে। শুধুমাত্র যশখ্যাতি থাকে তেমনটা নয়, কাজের প্রেশার থাকে এবং সেই কাজ ভালো বা খারাপ হচ্ছে সেই ধরনের প্রেশার থাকে। আর আপনি বলছেন যে কখন ঘোষণা করা হবে, এই বিষয় নিয়ে আসলে নির্বাচনে যে ভোট গ্রহণটা চলছে, এটা 5টা পর্যন্ত চলবে, এরপরেই ভোট গণনা শুরু হয়ে যাবে। তো আমরা আশা করছি যে খুব বেশি একটা সময় লাগবে না, কারণ ভোট খুব বেশি নয়। আপনি জানেন যে ই ভোট হয়ে গেছে 57টি, এবং এছাড়াও যে ভোটগুলো হচ্ছে সেখানে 77টা ভোট হচ্ছে, সেটা হিসাব করতে আসলে খুব বেশি সময় লাগবে না। তার ভোট শেষ হওয়ার 2-2.5 ঘন্টার মধ্যে হয়তো বা ঘোষণা করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। ভোট শেষেই যত দ্রুত সম্ভব আপনার মাধ্যমে আমরা ফলাফল জানিয়ে দেব। টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব শুরু। ওমানে প্রথম দিনের অনুশীলনে ব্যাটে বলে ঝালিয়ে নিয়েছে মাহমুদুল্লাহর দল। দ্রুত কন্ডিশন বুঝে নেওয়ার কথা বলেছেন সৌম্য সরকার। ভালো খবর আছে, স্থানীয় এই দলের সাথে প্রস্তুতি ম্যাচ ঠিক হয়েছে, যেটা মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে টাইগারদের। ওমান পৌঁছে একদিন কোয়ারেন্টিনের পরেই মুক্তি। পাহাড়ের কোল ঘেঁষে ওমান ক্রিকেট একাডেমিতে টাইগারদের আগমন। শুরু হয়ে গেছে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব। হেড কোচ রাসেল ডমিঙ্গো যুক্ত হয়েছেন ওখানে, কোচিং স্টাফের বাকিরাও চলে এসেছেন। ওয়ার্ম আপের পর ব্যাট বলের সেশন হয়েছে, ফিল্ডিং ও কোচিংয়ে সময় দিয়েছেন লিটন নাইমরা। আরও 2 দিন 3.5 ঘন্টার সেশন। ওমান এ দলের সাথে প্রস্তুতি ম্যাচের বিষয়টি দুপক্ষের আলোচনায় চূড়ান্ত হয়েছে। 8 অক্টোবর ওই ম্যাচ খেলে পরদিন আমিরাতে উড়াল দেবে মাহমুদুল্লাহর দল। একদিন কোয়ারেন্টাইনের পরে আজকে প্রথম মাঠে আসছি, তো খুব ভালো লাগছে যে প্র্যাকটিস করতে পেরে। একটু ওয়েদার সাথে অ্যাডজাস্ট করা, আজকে প্রথমে এসে একটু ফুটবল খেলেছি, একটু মাঠের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। তো ওভারঅল নেট করেছি, বোলিং করেছি, সব মিলিয়ে আর কি দিনটা ভালো গেছে।
ওমানের কন্ডিশন অচেনা, কম সময়ে মানিয়ে নিতে হবে সবাইকে। সেক্ষেত্রে স্থানীয় এ দলের সাথে প্রস্তুতি ম্যাচ বড় সুযোগ। উইকেটে ঘাস ছিল, তো এরকম যদি থাকে 2 উইকেট ছিল, বলারদেরও হেল্প থাকবে এবং ব্যাটসম্যানদের জন্য ভালো ছিল। একটা বলটা আসতেছিল, তো টি-20 ক্রিকেটের জন্য এরকম উইকেট থাকলে হিটিং এর জন্য ভালো থাকে। তো আশা করি ভালো হবে। সো প্রথম 2-1 দিন হয়তো বা ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে মনে হয় জিনিসটা কাভার হবে। আমিরাতে শ্রীলঙ্কা আর আয়ারল্যান্ডের বিপক্ষে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ খেলে 15 অক্টোবর আবারও ওমানে ফিরবে বাংলাদেশ। একদিন পরই মূল লড়াই, স্কটল্যান্ডকে দিয়ে শুরু প্রথম রাউন্ডের মিশন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জার্মানিতে ইউরো 2024-এর লোগো উন্মোচন হয়ে গেল। বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। স্টেডিয়ামেই হবে পরবর্তী ইউরোর ফাইনাল। গণমাধ্যম সহ অল্প কিছু সংখ্যক অতিথি ছিল বার্লিনের এই অনুষ্ঠানে। করোনা সতর্কতায় বিশেষ এ সন্ধ্যায় কোনো সমর্থক ছিল না। ইউএফার সদস্যভুক্ত 55 দেশের পতাকার রং স্থান পেয়েছে লোগোতে। লোগোর মাঝে রয়েছে ইউরো ট্রফির প্রতিচ্ছবি। ইউরো 2024-এর স্লোগান, ইউরোপের হৃদয়ে একতাবদ্ধ আমরা। আর এর সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। সবাই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।